নমস্কার, সঙ্গীতা এবং পঞ্চাননের সঙ্গে কেয়ার অফ পলিটিক্সের আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এবং এই এপিসোডে আমাদের আলোচনা ইন্দিরা গান্ধীর জেল যাত্রা এবং তার পরবর্তী সময়ে কিভাবে তিনি কামব্যাক করলেন এবং কংগ্রেসকে আরও কিভাবে স্ট্রং করলেন। যদি ইতিহাসের যে কাটাছেড়া আমরা করছি, মানে রাজনীতির ইতিহাসের, যদি সেই সময়টার কথা বলতে, ইন্দিরা গান্ধীর জেল যাত্রার সময়টা। ইন্দিরা গান্ধীর জেল যাত্রার আগে একটা বিরাট এপিসোড ঘটে গেছে ভারতের রাজনৈতিক ইতিহাসে। কেউ বলে সেটাকে কালো অধ্যায়, ইভেন রাহুল গান্ধী স্বয়ং বলেছেন তার ঠাকুমার ডিসিশন সঠিক ছিল না। সেটা হচ্ছে এমার্জেন্সি। ভারতবর্ষে 21 মাস ধরে এমার্জেন্সি চলেছিল, যে এমার্জেন্সিতে সমস্ত বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করা হয়। কোনো রকম বিরোধী দলের মিটিং মিছিল করা যাচ্ছিল না। অর্থাৎ একটা স্বৈরাচারী সরকার চলছিল ভারতবর্ষে। একেবারেই তাই, এটা বলাই যায়। এবং রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধী নিজের যে ক্ষমতা সেটা কায়েম করার চেষ্টা করেছিলেন। বলা হয় ইন্দিরা গান্ধীর এই এমার্জেন্সি ডিক্লেয়ার করার পিছনে মস্তিষ্ক ছিল আসলে তার ছেলে সঞ্জয় গান্ধীর। সেটা আসলে কি মাথা থেকে কি করে করেছিল সেটা তো তারা বলতে পারবেন, কিন্তু গোটা দেশব্যাপী ইন্দিরার এগেনস্টে জয়প্রকাশ নারায়ণের জনতা পার্টি যেভাবে উঠে পড়ে লেগেছিল, যেভাবে গণ আন্দোলন চালাচ্ছিল গোটা দেশে জনতা পার্টি, এবং বিশেষ করে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন যে জায়গায় চলে গিয়েছিল, পাশাপাশি পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্যে বামপন্থীদের একটা বিরাট জয় জয়কার হচ্ছিল। ফলত ইন্দিরার যে ক্যারিশমা, নেহেরু পরিবারের যে ক্যারিশমা, সেটা একটু একটু করে নষ্ট হতে শুরু করে এবং আলটিমেট গিয়ে ইন্দিরা গান্ধী নিজের পদ বাঁচানোর জন্যই বলতে পারো এবং দেশের বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য ইমার্জেন্সি ডাকেন। এমার্জেন্সি ডেকে তিনি এই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। তারপর জনতা দল ক্ষমতায় আসে। জনতা দল বেশ কিছুদিন পর সেই সময় প্রথমবারের জন্য কংগ্রেস ব্যতীত অন্য কোনো দল ভারতবর্ষে অকংগ্রেসী একটা সরকার তৈরি হয়। জনতা দল অনেক পরে আসে, কারণ 21 মাস তো তারা ইমার্জেন্সি চালিয়েছিল। 1977 সালের মার্চ মাসে ইলেকশন হয়, সেই ইলেকশনে জনতা দল জেতে এবং খুব ভালো রকম। এবং তার অন্যতম একটা কারণ এই যে এমার্জেন্সির সময়ের, মানে এটার একটা নেগেটিভ দিকটা, মানে জনতা দলের জয়ের কারণটা। হ্যাঁ, জনতা দলের জয়ের অন্যতম বড় কারণ ছিল এমার্জেন্সি। কারণ এমার্জেন্সির সময় মানুষের কণ্ঠস্বর রোধ হয়ে গিয়েছিল। এটা গণতন্ত্রের জন্য একেবারেই ভালো না। ভারতবর্ষটা গণতান্ত্রিক দেশ, স্বাধীনতার তখন অনেকগুলো বছর কেটে গেছে। তারপরেও তুমি যদি দেখো যে এই সময়টার একটা মানে যা হয়েছিল, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা, মিছিল মিটিং হতে না দেওয়া, পাড়ায় পাড়ায় কারফিউ জারি হয়ে যাওয়া, একটা ঘোরতর খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে সেই যুগের মানুষ। এখনো প্রচুর মানুষ এমার্জেন্সি দেখেছেন, এমন জীবিত আছেন, তাদের কাছ থেকে আমরা তাদের স্মৃতি শুনতে পারি। কিন্তু অন অ্যান অ্যাভারেজ সেই সময়টা ভারতবর্ষের ডেমোক্রেসির ইতিহাসে খুব খারাপ একটা সময়। সেই খারাপ সময়কে কাটিয়ে উঠে ভারতবর্ষ যখন ইলেকশন হলো, 77-এ জিতলো জনতা পার্টির সরকার এবং জয়প্রকাশ নারায়ণ নিজের হাতে ক্ষমতা নিলেন না, প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই গভর্নমেন্ট হওয়ার পর মোটামুটি কয়েক মাস কাটতেই মার্চ মাসে হলো তোমার এমার্জেন্সি শেষ হয়ে নতুন করে ইলেকশন হলো। 77 সালের নির্বাচন। সেই নির্বাচনে জনতা দলের ম্যাসিভ জয় জয়কার হলো। সেখানে বামপন্থীদের সরাসরি সমর্থন ছিল, বাইরে থেকে সাপোর্ট দিয়েছিল সেবারে কমিউনিস্ট পার্টি। সিপিআইএম দিয়েছিল, সম্ভবত সিপিআই দেয়নি সেইটাতে। তো সেই বছর মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলেন এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চরণ সিং। এই চরণ সিং মূলত ইন্দিরা গান্ধীকে গ্রেপ্তার করানোর মূল কারণ হিসেবে ধরা হয়, কারণ মার্চ মাসে তোমার লোকসভা নির্বাচন হয়েছে, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছে। জুন মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে জনতা দলের সাথে কমিউনিস্ট পার্টির একটা জোট হওয়ার কথা ছিল, কিন্তু সামাও শেষ মুহূর্তে গিয়ে জোট হয়নি এবং 77 সালে জনতা পার্টি হেরে যায়, কংগ্রেসও হেরে যায়। বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয় 1977 সালে, সিপিআইএম ক্ষমতায় আসে, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হন। এটা জুন মাসে হয়। আর অক্টোবর মাসে ইন্দিরা গান্ধীকে গ্রেফতার করা হয়, হঠাৎ করে গ্রেফতার হয়। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তো চরণ সিং বলেছিলেন, মানে আদেশটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে গ্রেপ্তার করার। ঠিক কি কারণগুলো ছিল? ইন্দিরা গান্ধীকে মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে যে এই যে ইমার্জেন্সি ডিক্লেয়ার হওয়ার পর তো গোটা দেশ থেকে প্রচুর বিরোধী দল নেতা নেতৃত্বকে গ্রেফতার করা হয়, তার মধ্যে স্বয়ং জয়প্রকাশ নারায়ণও ছিলেন। এই যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে নাকি খুন করার বা মেরে ফেলার, হত্যা করার, জেলবন্দি অবস্থায় হত্যা করার পরিকল্পনা করেছিলেন ইন্দিরা গান্ধী। মূলত এই অভিযোগেই তাকে গ্রেফতার করেছিল এবং ইন্দিরা গান্ধীর মতো একটা পাওয়ার অলরেডি 1971 সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাপোর্ট করার পর
তাকে এশিয়ার মুক্তিসূর্য আখ্যা দেওয়া হয়ে গেছে। স্বয়ং বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী বলে দিয়েছে যে বাঘিনী ইন্দিরা গান্ধী সম্পর্কে মন্তব্য করেছেন। তো ইন্দিরা গান্ধী তখন ইন্টারন্যাশনাল ফিগার, সেই ফিগারকে গ্রেফতার করা হচ্ছে, সেটা বিরাট ব্যাপার। এবং মানে গোটা দেশ প্রায় স্তব্ধ হয়ে দেখেছিল ইন্দিরা গান্ধীর গ্রেফতারি, কিন্তু সে তো ইন্দিরা গান্ধী, নামটা একটা বিরাট ব্যাপার। ফলত তাকে 16 ঘন্টার বেশি গ্রেফতার করা যায়নি। তাকে 16 ঘন্টা পর আদালতে বিচার হয় এবং বলা হয় যে তিনি তার গ্রেফতারিটা অনৈতিক, এবং 16 ঘন্টা পর সঞ্জয় গান্ধীর হাত ধরে তিনি জেল থেকে বেরান এবং ফিরে আসেন। এবং এই জেল যাত্রাটাই কিন্তু একটা বুমেরাং হয়ে গিয়েছিল, এবং ইন্দিরা গান্ধী এরপরেই কিন্তু ব্যাপক সিট সংখ্যা নিয়ে আবার মানে মসনদে ফিরেছিলেন। হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে কি, মার্চ মাসে ইলেকশন হয়, সেখানে মোরারজি দেসাই প্রধানমন্ত্রী হলেন, এটা কথা ঠিক, কিন্তু 77 সালের ঘটনা। 77 সালে, কিন্তু মার্চ থেকে অক্টোবর সময়টা অনেকটা পেরিয়ে গিয়েছিল। ইন্দিরা গান্ধীর এগেনস্টে গোটা ভারতবর্ষের মানুষের যে ক্ষোভ বা জনতা পার্টির প্রতি জনসমর্থন, সেটা একটু একটু করে বদলাতে শুরু করে দিয়েছিল। আবহাওয়াটা সময় বদলাচ্ছিল। জনতা দল ততদিনে বাংলায় হেরে গেছেন এমনিতেই, তো জনতা দলের ম্যাজিকটা ফিকে হতে শুরু করছিল, মোরারজি দেসাইয়ের ম্যাজিকটা ফিকা হতে শুরু করেছিল, বা ইভেন জয়প্রকাশ নারায়ণের। ইন্দিরা গান্ধী যদি মানে মার্চ কাছাকাছি যদি গ্রেফতার হতেন তাহলে ব্যাপারটা অতটা হতো না, কিন্তু ততদিনে ইন্দিরা তাহলে সিম্প্যাথিটা পেতেন না আর কি মানুষের। এবং নামটা তো ইন্দিরা গান্ধী, তার যে ক্ষমতা ছিল এবং তার যে অ্যাকসেপ্টেন্স ছিল ভারতবর্ষের রাজনীতিতে, কংগ্রেসের মধ্যে বাইরে সমস্ত দলের মধ্যে, সেটাকে তিনি কাজে লাগাতে পেরেছেন এই কয়েকটা মাস ধরে। তার কাজকর্ম সেটা ছিল। ফলত যখন অক্টোবরে তাকে গ্রেফতার করা হলো, তাকে আদালতের নির্দেশে ছেড়ে দিতে বাধ্য হলেন, এবং তাকে যে মানে তার বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট ডিক্লেয়ার হয়েছিল, চরণ সিং প্রায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন মানে গ্রেফতার করতেই হবে স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এনিহাও অ্যারেস্ট করতে হবে। এইটা না বুমেরাং হয়ে যায়, এবং জনতা দল নিজেও সরকারটা আলটিমেটলি চালাতে পারে না। 5 বছর সরকারটাই চলে না। ইন্দিরা গান্ধীর কিছুটা রাজনৈতিক কৌশল, পাশাপাশি তাদের অন্তর্দ্বন্দ্ব, সব মিলিয়ে একটা সরকার, প্রথম ভারতের অকংগ্রেসী সরকার, তারা ভেঙে পড়লো 2 বছর 4 মাসের মাথায়। আচ্ছা, এই ভেঙে পড়ার মধ্যে দিয়ে নতুন করে আবার ইলেকশন হলো, 80 সালের ইলেকশন। সেখানে ইন্দিরা গান্ধীর ব্যাপক জয়কার, কংগ্রেস সেবার 353টা আসন পেল। তো ফলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যরকম রেজাল্ট হলো, পশ্চিমবঙ্গে বামপন্থীরা আবার ভালো ফল করলো, কিন্তু কংগ্রেসে এবং ইন্দিরা গান্ধীর যে অ্যাকসেপ্টেন্স, সেটা আবার প্রবলভাবে ভারতবর্ষে ফিরে এলো। 1977 সালে গৌহাটি কনভেনশনে দেবকান্ত বড়ুয়া, কংগ্রেস লিডার, তিনি বলেছিলেন ইন্ডিয়া ইন্দিরা, ইন্দিরা ইন্ডিয়া। তো ভারতবর্ষ যেরকম ভাবে এর আগে বিশেষ করে বাঙালিকে বলা হতো সুভাষ বসুই বাঙালি, বাঙালি সুভাষ বসু, মানে একটা নাম দিয়ে একটা জাতিকে চেনা যায়। তো ইন্দিরা গান্ধী সম্পর্কে যে দেবকান্ত বড়ুয়া যে কথাটা বলেছিল, সেটা আর একবার কোথাও গিয়ে সত্যি হলো। 353টা সিট, ওইভাবে একটা মানুষ জেল যাত্রার পরে এইভাবে কামব্যাক, সেটা তো বিরাট ব্যাপার। মানে এমনি তো বলা হয় না, মানে ইন্দিরা গান্ধীকে রবীন্দ্রনাথ বলতেন প্রিয়দর্শিনী, কেউ তাকে লৌহ মানবী বলেছেন, তাকে বলা হয়েছে এশিয়ার মুক্তিযুদ্ধ। ওরকম লিডার আফটার মহাত্মা গান্ধী, নেহেরু ভারতবর্ষে আমার মনে হয় জন্মায়নি ইন্দিরা গান্ধীর মতো একটা নেত্রী। ফলত এই জেল যাত্রাটা সত্যি একটা তার ফিরে আসার জন্য বিরাট প্রভাব ফেলেছিল বলে মনে হয়। একদমই, কিন্তু যে কারণে ইন্দিরা গান্ধীর জেল যাত্রা এবং প্রথম কংগ্রেসি সরকার পাওয়া ভারতের, সেই এমার্জেন্সিটা কেন জারি হয়েছিল? দেখো, এমার্জেন্সি নিয়ে তো একটা সিনেমার মতো একটা টপিক, খুব স্বল্প পরিসরে আলোচনা করার জায়গাও নয় এটা, তবু আমি ছোট করে বোঝানোর চেষ্টা করতে পারি। ইমার্জেন্সি জারির অনেকগুলো এক্স্যাক্ট কারণের পাশাপাশি মূল কারণ হচ্ছে ইন্দিরা গান্ধী নিজের ক্ষমতা ধরে রাখা, একদম সোজা হিসেবে। ঠিক আছে, এবার ইন্দিরা গান্ধীর ক্ষমতা এবং যেভাবে মানে ইন্দিরা গান্ধী, যেটা প্রথমেই একটু আগে আলোচনা করলাম, যে ইন্দিরাই ভারত, ভারতই ইন্দিরা, এই যে অ্যাটিটিউড, এই যে কেউ এটার সাথে অ্যাডলফ হিটলারের তুলনা করে ফেলেন, তো এই অ্যাটিটিউড থেকে কোথাও গিয়ে ইন্দিরা চাইলে যা খুশি করতে পারেন এরকম একটা মনোভাব তৈরি হয়ে গেছিল, এবং এনিহাউ ক্ষমতার অলিন্দে থাকতে হবে এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছিল। কিন্তু তারপরেও এই যে জনতা দল, জেপির নেতৃত্বে যা হচ্ছিল, এবং বিরোধী দলদের অলমোস্ট গোটা দেশের একত্রিত হয়ে যাওয়া, একমাত্র সিপিআই বাদ দিয়ে প্রায় সমস্ত দল ইন্দিরার বিরুদ্ধে একসাথে জোট তৈরি করে ইন্দিরাকে ফেলতে উদ্যত ছিল, তাতে করে কংগ্রেসের অবস্থা একটু একটু করে টালমাটাল হচ্ছিল।
এবার যদি বলি মূল কি কারণ, তাহলে একটা সবচেয়ে বড় কারণ ছিল 1971-এর নির্বাচন। 1971-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেসের ম্যাসিভ উইন ছিল, কিন্তু তারপরেও রায়বেরালি যে আসনে ইন্দিরা জিততো প্রত্যেকবার, সেই আসন থেকে ইন্দিরা লড়লেন এবং 1,83,000 প্লাস কিছু ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী জেপি থেকে জনতা দল থেকে সে ভোট পেয়েছিল 71,000-এর কিছু বেশি ভোট। স্বাভাবিকভাবে এই যে ভোটের এত বিপুল মার্জিনে জয়, এটা নিয়ে মামলা দায়ের হয় এবং বিরোধীদের অভিযোগ ছিল ইন্দিরা গান্ধী দুর্নীতি করে ভোটে জিতেছেন এবং সেই মামলাটা দীর্ঘদিন ধরে চলছিল। এই মামলার ফলস্বরূপ এলাহাবাদ কোর্টের একসময় ডিসিশন ছিল ভারতবর্ষের প্রথম এবং শেষ প্রধানমন্ত্রী সম্ভবত যাকে কোর্টে যেতে হয়। আচ্ছা, স্ট্যান্ডিং প্রধানমন্ত্রী ভারতবর্ষের, এবং সেটার নাম ইন্দিরা গান্ধী, সে এলাহাবাদ কোর্টে যান তিনি এবং বিচারপতির নির্দেশে সেদিনকে প্রধানমন্ত্রীকে দেখে যেভাবে পুলিশ কর্তা থেকে শুরু করে সবাই উঠে দাঁড়ায়, সেদিনকে কেউ উঠে দাঁড়ায়নি এলাহাবাদ হাইকোর্টে। আচ্ছা, এবং ইন্দিরা গান্ধীর বিচারের পর বলা হয় এবং প্রমাণ হয়ে যায় যে রায়বেরেলিতে দুর্নীতি করে ইন্দিরা গান্ধী জিতেছেন এবং তাকে নেক্সট 6 বছরের জন্য তিনি আর কোনো ইলেকশনে লড়তে পারবেন না, এই ডিসিশন দিয়ে জানিয়ে দেওয়া হয়। এবং এর পাশাপাশি ওই সময় ভারতবর্ষে মূল্যবৃদ্ধি একটা বিরাট বাড়বাড়ন্ত হয়েছিল এবং তার বিরুদ্ধে আন্দোলন চলছিল। আন্দোলন এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, গুজরাটের ছাত্র আন্দোলনে জেরবার হয়ে তৎকালীন কংগ্রেসি মুখ্যমন্ত্রী গুজরাটের তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন। তো বুঝতেই পারছো, শুধুমাত্র গুজরাট নয়, বিহারেও তাই। এবং এই যে বিশেষ করে মূলত এই যে উত্তর ভারতে এই যে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে, সেই আন্দোলনকে আসলে পেছন থেকে পুরোপুরি সহযোগিতা যোগাচ্ছিল জয়প্রকাশ নারায়ণের আন্দোলন, জনতা দলের আন্দোলন। এবার এই আন্দোলনে জেরবার ভারতবর্ষ, তার পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের রায়, সব মিলিয়ে ইন্দিরা চেয়েছিলেন যে প্রধানমন্ত্রীত্বর পদ থেকে অবসর নেবেন, নিজে ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। এবং কংগ্রেসের দলের থেকে প্রস্তাব ছিল যে অন্য কেউ প্রধানমন্ত্রী হন আর ইন্দিরা গান্ধী হয়ে যান কংগ্রেসের সভানেত্রী। এখানে বাদ সাধে সঞ্জয় গান্ধী, ইন্দিরা গান্ধীর ছেলে। সঞ্জয় গান্ধীর পরামর্শ ছিল সেটা না করতে এবং কংগ্রেস তারপর সুপ্রিম কোর্টে মুভ করে। সুপ্রিম কোর্টের মামলা করার পরেও ইন্দিরা গান্ধী 1975 সালের 24শে জুন সুপ্রিম কোর্টের রায় ছিল, সেই রায়েও ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যায় এবং বলা হয় তিনি প্রধানমন্ত্রী থাকলেও কোনো রকম সংসদীয় ভোটাভুটিতে তিনি যেতে পারবেন না। আর এই ঘটনা ইন্দিরাকে ভীষণভাবে চাপে ফেলে দিয়েছিল এবং তারপরেও বিভিন্নভাবে মনে করা হচ্ছিল ইন্দিরা গান্ধী এবার বোধহয় অবসর নেবেন বা প্রধানমন্ত্রী আর থাকবেন না, ইস্তফা দিয়ে চলে যাবেন। কিন্তু না, এখানে দুজনের মানুষের মাথা প্রচন্ডভাবে কাজ করেছিল, যে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং আবার তার ছেলে সঞ্জয় গান্ধী। এবং তারা মানে এটা বিভিন্ন সাংবাদিকদের লেখালেখি থেকে জানা যায় যে তারা একটি মধ্যরাত্রে দিল্লিতে যেখানে যে বাসভবন ছিল ইন্দিরা গান্ধীর সফদরগঞ্জে, তো সেখানে রাত্রিবেলা মিটিং করেন, হ্যাঁ মিটিং করেন একসাথে। সেখানে ছিলেন দিল্লির উপরাজ্যপাল, ছিলেন হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং সঞ্জয় গান্ধী এবং ইন্দিরা গান্ধী। তাদের মিটিং থেকে তারা ডিসাইড করে কোনো একটা ডিসিশন বেরোয় এবং ডিসিশন বেরোনোর পর ইন্দিরা গান্ধী 24শে জুন রাত্রিবেলা গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আহমেদের সাথে দেখা করেন এবং রাষ্ট্রপতিও সম্মতি জানান। পরদিন সকালবেলা থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় গোটা দেশে। এবার বোঝাই যাচ্ছে যে মানে ইন্দিরা গান্ধীর শাসন ক্ষমতাটা জারি রাখার জন্য কোথাও এক্স্যাক্টলি। এবং এর মধ্যে দিয়ে কংগ্রেস ভেবেছিল, ইন্দিরা গান্ধী ভেবেছিল যে এর মধ্যে দিয়ে গোটা দেশব্যাপী চলা বিরোধীদের যে আন্দোলন, মূলত জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন, সেটা স্তব্ধ হয়ে যাবে, এটা ঠেকানো যাবে, স্তব্ধ হয়ে যাবে। মজার ব্যাপার, যেই দিনকে সকালবেলা গোটা ভারতবাসী জানতে পারে যে এমার্জেন্সি জারি হয়ে গেছে, সেদিন মধ্যরাত্রে গোটা দেশের খবরের কাগজের অফিসে, বেশিরভাগ খবরের কাগজ অফিসে ইলেকট্রিসিটি ছিল না। এটাও মানে সেই সময়কার একটা বিখ্যাত ঘটনা। কেন ছিল না আমরা কেউ জানি না। তো তারপর দিন জারি করা হয় এমার্জেন্সি। ইন্দিরা গান্ধী
সিদ্ধার্থ শঙ্কর রায়কে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ভাই ওর বেহনো বলে। সে বিখ্যাত ভিডিও বা অডিও এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ঘাটলে পাওয়া যায়। এবং তারপর 21 মাস ধরে দেশে এমার্জেন্সি চলে, প্রায় বেশিরভাগ বিরোধী দলের বিরোধী নেতা নেতৃত্বকে গ্রেফতার করা হয়, গণতন্ত্রের কফিনে পেরেক পোতা হয়। আমরা এটা প্রথমেই আলোচনা করলাম। তো এই ছিল মোটামুটি স্ট্রাকচার ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি। এইভাবে মোটামুটি হয়েছিল, আমি খুব বিশদে গেলাম না কারণ এটা অনেক বড় একটা এপিসোড করতে হবে এটার জন্য। একদম ইয়ার, এটার জন্য বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই হাওয়ের পর্দায় চোখ রাখতে হবে, কারণ রাজনীতির ইতিহাস নিয়ে কাটাছেঁড়া কিন্তু আরও হবে, এখানেই শেষ নয়। তাই চোখ থাকুক হাওয়ের পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।